ফের পারমিতা ঠোঁটের কাছে ঠোঁট নামিয়ে আনতেই সে চট করে মুখ সরিয়ে নিয়ে অতনুর মুখে হাত চাপা দিয়ে বলল, সারাক্ষণ শুধু রোমান্সের চিন্তা না করে ভাইয়ের বিয়ে দেবে কি করে তা ভাবো। আমি তো ভাবতেই চেয়েছিলাম, কিন্তু তুমিই তো সুযোগ করে দিলে, বলল অতনু। তুমি সুযোগ সন্ধানী, তাই সব কথায় সুযোগ খুঁজে নাও। অতনু হা হা করে হেসে উঠে বলে, তাই বুঝি? তাই। এখন একটু সিরিয়াস হয়ে ভাবো তো, কাল কি করবে? কি আর করব, যাব আর বিয়ের পাকা কথা দিয়ে ফিরব। অত সহজ ভেবেছ তুমি? সহজই তো, এ আর কি এমন কঠিন কাজ? না, তোমাকে নিয়ে আর পারা গেল না। কেন, আমি আবার কি করলাম? আরে, মেয়েটার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তার বাবা মা কিভাবে রিয়াক্ট করতে পারে ভেবেছ কিছু? অত ভাবাভাবির কাজ নেই আমার। যাব আর যা বলার তা ডিরেক্ট বলে দেব। তা কি বলবে তুমি শুনি? বলবো যে আমার ভাই আপনার মেয়েকে ভালোবাসে, আর তার চেয়ে বেশি ভালো যে কেউ ওকে রাখতে পারবে না তা জেনে রাখুন। কি, এভাবে বলবে তুমি? হ্যাঁ, এভাবেই বলবো। সমস্যা কি তাতে? সমস্যা এটা, তোমার কি মনে হয় না যে কথাগুলো থ্রেড দেবার ভঙ্গিতে বললে তুমি? কথা যেভাবেই বলি, মিনিং তো এক। তারপরও ভদ্রতাসূচক নিয়মে বলার একটা কথা আছে তো নাকি? তাহলে বলবো যে, দেখুন, আমার ভাই আর আপনার মেয়ে, ওরা দুজনেই প্রাপ্তবয়স্ক আর একে অপরকে ভালোবাসে। তাই আমার মনে হয় না যে এটা নিয়ে আমাদের উভয়ের পক্ষ থেকে কোনো ঝামেলা করা উচিত হবে। সো বেটার হয় যে হাসি মুখে ওদের সম্পর্কটা মেনে নিন। ফের পারমিতার কড়া চোখে তাকানো দেখে অতনু বলল যে, এটা তো কাজ হবে না। না, মেয়ে যদি ডিনাই করে, যদি বলে যে মিহিরের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে তো ভারী মুশকিল। আগে মিহিরকেই ওর সাথে কথা বলে শিওর হতে হবে যে সে কি চায়, বলল পারমিতা। অতনু বলল, এটা তুমি ভালোই বলেছ। আচমকা কারো বাড়িতে গিয়ে তার সদ্য বিয়ে ঠিক হওয়া মেয়ে সম্বন্ধে না জেনে না বুঝে কিছু না বলাই ঠিক। আমি যা বলি ভালোই বলে। এবার পারমিতা নিজের মোবাইল সেট থেকে মিহিরকে কল করে বলে যে, যেভাবেই হোক কাল সকালে একবার সুপ্তির সাথে দেখা করে তার মনের কথা জানতে। জবাবে মিহির হ্যাঁ সূচক উত্তর দিয়ে কলটা রাখল। ফের পারমিতা অতনুর দিকে ফিরতেই সে তাকে দুহাতে কাছে টেনে নিয়ে খাটের উপর যেখানটায় বসেছিল সেখানে নিজের কোলে বসিয়ে বলল, তোমার সব দিকে খুব খেয়াল, তাই না? ফের পারমিতা কিছু বলার আগে তার ব্লাউজের পিঠের খোলা অংশে চুমু খেতে শুরু করে দিল। খিলখিল করে হেসে উঠে পারমিতা বলল, এবার কে কি বেশি পছন্দ করে বোঝা গেল তো? আমি যে তোমাকে বেশি পছন্দ করি তা আজ জানলে? কথা গড়ানোর চেষ্টা করবে না, তুমি বুঝলে? কোন কথা? এখন তো আর কিছু মনেই পড়বে না তোমার। এখন তো তোমার মাঝেই ডুবে যাব আমি, বলে অতনু পারমিতার ঘাড়ে চুমু খেতে থাকে। পারমিতা এবার ঝট করে উঠে গিয়ে বলে, আগে স্বীকার করো যে তুমি, বলে আর কথাটা শেষ করতে পারে না সে। অতনু নেশার ঘোর লাগা চোখে চেয়ে থেকে বলে, আমি কি? পারমিতা বলে, জানি না, যাও। তুমি বললে এখন মার্ডার কেসের আসামি হিসেবেও স্বীকারোক্তি দিতে পারি। পারমিতা ঠোঁট চেপে হাসি আটকানোর চেষ্টা করলো যেন। অতনু ধীর পায়ে এগিয়ে এসে দুহাতে তার মুখখানি তুলে ধরে ওর মুখের পরে মুখ নামিয়ে আনলো। নেশাগ্রস্ত মাদকতায় দীর্ঘ চুম্বনে হারিয়ে গিয়ে ফের একটা সময় পর বেডসাইড টেবিলের ল্যাম্প জ্বালিয়ে শুয়ে পড়ল দুজনেই। দুটো শরীর এক হয়ে যেতে যেতে আজ খুনসুটিতে মেতে উঠল যেন। পারমিতা বলল, তোমার ভাই তো হাত দেখিয়ে প্রেমে পড়ে গেছে। কত ভদ্র ছেলে দেখেছ, আর আমি সব দেখে প্রেমে পড়েছি। তাই কি বলতে চাইছো তুমি? এবার পারমিতা তার বাহুতে একটা চর কষিয়ে বলে, বাজে বকো না, যাও শুয়ে পড়ো। শুয়ে তো পড়বই, কিন্তু কোথায় তার গ্যারান্টি দিতে পারছি না। কাল সারা রাত না ঘুমিয়ে জেগেছিল মোহিত। ঋণীর নির্লিপ্ত চোখে তার দিকে চেয়ে থাকায় বলে দিচ্ছিল যে ওর জন্যে বড় জোর সিম্পেথি গ্রো করতে পারে।
কিন্তু ভালোবাসা সেটা পাওয়া অনেক দুরূহ ব্যাপার। রিনির তাকে বলা শেষ কথাগুলো ছিল, আমি সেরকম কোনো সম্পর্কে এখনই জড়াতে চাইছি না। সবে তো অনার্সে ভর্তি হলাম, আরও কত পড়াশোনা করা যে বাকি আছে। আশা করি বোঝার চেষ্টা করবেন আমার কথাটা। ভালো থাকবেন। নিজের প্রতি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মোহিত আনমনে বলে ওঠে, ভালো থাকতে বললেই কি ভালো থাকা যায় রিনি? যখন ভালো থাকার কারণটাই জীবন থেকে হারিয়ে যেতে নেয়, তখন কি নিয়ে আর মানুষ ভালো থাকবে বলো? বড়জোর কোনো মতে বেঁচে থাকা যায়। তার ভাবনায় ছেদ পড়ল। ছোট বোন ঝিমলির ডাকে। সম্বিত ফিরতে সে তাকে বলল, কখন থেকে তোকে ডাকছি দাদা, আমার কথা তুই শুনতে পাসনি? একা একা কী সব বিড়বিড় করছিলিস বলতো? তেমন কিছু না, তুই বল কেন ডাকছিস আমায়? আমি ডাকছি না, মা তোকে ডাকছেন। গিয়ে দেখ কিছু আনতে পাঠাবে কিনা বাজারে। মোহিত আর কথা না বাড়িয়ে ঝিমলির পাশ দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। একা ঘরে দাঁড়িয়ে থেকে তার দাদার বলা কথাগুলো নিয়ে ভাবছিল ঝিমলি, কি অমন ঘটে গেছে যে দাদার ভালো থাকতে পারবে না? রিনি মেয়েটাই বা কে, আর কি এমন হারিয়েছে যে তার দাদাকে কোনো মতে বেঁচে থাকতে হবে? মাকে কি সে বলবে কিছু? না থাক, আগে নিজে জেনে নিতে হবে গোপনে। নিশ্চিত না হয়ে কিছু করতে গেলে শেষে দেখা যাবে দাদা রেগে মেগে তার মাথার চুল ছিঁড়তে শুরু করে দেবে। এমনিতেই চুল পড়ে পড়ে তার যা অবস্থা হয়েছে, আর কটাই বা আছে টিকে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে দাদার কথা ভুলে গিয়ে এবার নিজের মাথার চুলের দুঃখ নিয়ে যেন পড়ল ঝিমলি। সুপ্তি আজ সকাল সকাল এসেছে MBA এক্সামের ফর্ম ফিল আপ করতে। কাজ শেষ হলে যখন 2-4 জন বান্ধবী সমেত সে রাস্তার পাশে দাঁড়িয়ে গিয়ে ফুচকা খাচ্ছিল, আর তার বান্ধবীরা এর ওর গায়ে হেসে গড়াগড়ি খাচ্ছিল বিয়ে সম্পর্কিত জোকস নিয়ে, সুপ্তি ঠিক ততটাই যেন অন্যমনস্ক ছিল। মাঝে সাঝে তাদের সঙ্গ দিতে একটু একটু হাসছিল। এই যা, খাওয়া শেষ হলে পরে বিল মেটানোর কাজটা সুপ্তিই করতে চাইল। বিয়ের আগে শেষবার বন্ধুদের নিয়ে ফুচকা খাওয়া। এক্সাম হয়ে গেলেই তো পড়ালেখার পাঠ শেষ। ফের কে কোথায় চলে যাবে কে জানে। সুপ্তির কাছে ভাঙতি ছিল না, আর ফুচকাওয়ালাও অত খুচরো দিতে পারছিলেন না। বান্ধবীরা যখন বলল যে তুই পরে কোনো দিন খাওয়াস আমাদের, তখন সুপ্তি বলল, না, আজ বলেছি যখন তখন আজই খাওয়াবো। ফের আইসক্রিমওয়ালার দিকে যেতে নিতে সে মিহিরকে দেখল যে তার দিকে এগিয়ে আসছে দূর থেকে। ও মুখ ফিরিয়ে নিয়ে 4টা আইসক্রিম কিনে নোট বার করতে ব্যস্ততার মাঝে আইসক্রিমওয়ালাও চটজলদি সেটা নিয়ে বাকিটা ফেরত দিতে পারছিলেন না। পিক আওয়ারে এমনিতেই লোকের ভিড়, তার উপর গ্রীষ্মের কাঠফাটা রোদের তেজ, তাই গরমে ঘেমে নিয়ে স্বস্তি ফিরে পেতে অনেকেই খাচ্ছে দেখে বিক্রিও বেড়ে গেছে দেদারসে। সুপ্তি অধৈর্য হয়ে আইসক্রিম ফিরিয়ে দিতে নিতে পাশ থেকে মিহির সেটার বিল মিটিয়ে দিল। তার দিকে চেয়ে বেশ ঝাঁজের সাথে রাগ দেখিয়ে সুপ্তি বলে উঠল, আপনি কেন দিতে গেলেন? আমার কাছে ভাঙতে ছিল তাই দিলাম। মিহিরের সরল স্বীকারোক্তি। তাহলে নোটটা রাখুন আর বাকিটা ফেরত দিন। কাম অন সুপ্তি, ইটস নট আ বিগ ডিল। আপনার কাছে হয়তো কিছুই বড় ব্যাপার নয়, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের কাছে নিজের আত্মসম্মান বোধের মূল্য অনেক। কথায় কথায় মিডল ক্লাস সেন্টিমেন্ট টেনে আনাটা কি খুব জরুরি? সুপ্তি সেটা জবাব দেবার আগে তার বান্ধবী রিমা তাকে জোরে ডেকে বলে, কিরে সুপ্তি, হলো তোর? সুপ্তি সেদিকে গিয়ে আইসক্রিমগুলো ওদের হাতে দিয়ে ফুচকাওয়ালাকেও আরেকবার খুচরো দিতে পারবে কিনা বলতে না বলতে তার বান্ধবী জিনিয়া বলে উঠল, আমরা না হয় আজ দিয়ে দেই, তোর বিয়ের ট্রিট তুই পরে দিস রে। এবার সুপ্তির খানিকটা পেছন থেকে হঠাৎ সামনে এসে মীর ফুচকাওয়ালার বিল মেটাতে গেলে তার বান্ধবী ইতু বলে উঠল, আপনি কে, আর কেনই বা আমাদের বিল পে করবেন? বিয়ের ট্রিট তো বরেরই দেওয়া উচিত, তাই নয় কি? বলে একটুখানি হাসল মিহির। তার কথা শুনে কড়া চোখে তাকিয়ে রইল সুপ্তি। সেটাকে একদম পাত্তা না দিয়ে
মিহির ওর বান্ধবীদের তাজ্জব হয়ে যাওয়া দৃষ্টি উপভোগ করতে করতে বলল, কি ব্যাপার বলুন তো, বন্ধুর বর পছন্দ হয়নি কারো? জামাইবাবু হিসেবে কিন্তু আমি মন্দ নই, ভেবে দেখুন। বিয়ের আগে এখন আপাতত ফুচকা আইসক্রিম খাওয়াচ্ছি শ্যালিকাদের, আর বিয়ের পর নামি দামি রেস্টুরেন্ট ও ট্রিট চলবে কিন্তু। এবার সুপ্তি তার দিকে কটমট করে চাইতেই মিহির বলল, দেখুন এখনই কেমন রাগ দেখাচ্ছে আমায়, তার বন্ধুদের দামি রেস্টুরেন্টে খাওয়াবো বলেছি দেখে। পরে যদি ট্রিট মিস যায় তখন কিন্তু আমায় কিপটে কিংবা হার কিপটে বলতে পারবেন না কেউ। আমি কি করব বলুন, বইয়ের ইচ্ছে শিরোধার্য, নইলে কার ঘাড়ে দুটো মাথা আছে জানি না, তবে আমার তো এই একটি সম্বল। মিহিরের সেন্স অফ হিউমার দেখে বেশ ভালো লাগলো সুপ্তির বন্ধুদের। তারা বলে উঠল, আমাদের সাথে ঠিকভাবে পরিচয় করালি না তুই, আমরা কি তোর বরকে নিয়ে নিতাম? আজ যে উনি আসছেন তা এতক্ষণে একবারও বললি না? জানলে বড় জোর আরেকটু মেকআপ করতাম। আরে তোদের বিয়ের আগে না হয় বড় জোর একটু চান্স নিতাম। এসব কথায় সুপ্তির আরো বেশি রাগ হচ্ছিল যেন। সে রাস্তার মাঝে কোনো সিন ক্রিয়েট করতে চাইছিল না বলে চুপচাপ সেসব হজম করে যাচ্ছিল। ফের রিমা হাসতে হাসতে বলল, আমরা যাই রে সুপ্তি, তোদের বিয়ের আগে লাস্ট ডেটে কাবাব মে হাড্ডি হবার শখ নেই আমাদের। মিহির মুস্কি এসে সুপ্তির ক্রোধে ফুঁসে ওঠা চেহারাটা নিরীক্ষণ করতে লাগলো। ওদিকে রিনি আজ আবার এসেছে তার স্যারের কাছে পড়া বুঝতে। দরজা খুলতেই সে দেখল যে স্যারের কেমন অগোছালো এলোমেলো চেহারা, যা তার সাথে ঠিক যায় না। সে নিজ থেকেই স্টাডি রুমে গিয়ে চেয়ার টেনে বসে বইপত্র বার করতে করতে বলল, কাল থেকে তো কলেজ শুরু হয়ে যাচ্ছে, আপনাকে আর এভাবে বাড়িতে এসে বিরক্ত করব না। জবাবে মহেশ কিছু না বলে খানিকক্ষণ চুপ করে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে থেকে ফের বলে উঠল, কেন রিনি, পড়া বোঝা ছাড়া আর কি কোনো কারণ নেই তোমার এখানে আসার? এবার রিনির গলাটা যেন কেঁপে ওঠে। সে একটা ঢোক গিলে ফেলে বলল, লাইব্রেরি খুলে গেলে তো সেখানেই পড়তে পারবো আগের মতোই। অত লোকের ভিড় যেখানে, সেখানে কি এখন আর ভালো লাগবে আমাদের? মহেশ আপন মনে বলে উঠল যেন। এবার রিনি বিস্মিত নয়নে তার চোখে চেয়ে রইল। তাদের দুজনের চার চোখের মিলনে যে কতটা সময় পার হয়ে গেছে সে হিসেব কেউই আর রাখেনি। আর রিনি চোখ ফিরিয়ে নিয়ে বইপত্র ঘাঁটতে লাগলো যেন মুহূর্তটাকে পাশ কাটিয়ে দেবার জন্যে। মহেশ তার হাতের উপর হাত রেখে বলল, আমি তোমার প্রেমে পাগল হয়ে যাচ্ছি রিনি, আর তুমি কি অস্বীকার করতে পারো যে তুমিও আমার প্রেমে পড়নি? রিনি কথা না বাড়িয়ে খুব দ্রুত বই খাতা ব্যাগে ভরে নিয়ে উঠে দাঁড়িয়ে চলে যেতে নিতে মহেশ তাকে অতর্কিতভাবে জড়িয়ে ধরে বলল, তোমায় আমি ভালোবাসি রিনি, ভীষণ ভালোবাসি। ওদিকে মিহির তখন সুপ্তির পিছু পিছু গিয়ে তার চলার গতির সাথে তাল মেলাতে হিমশিম খাচ্ছে রীতিমতো। রাস্তার লোকেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছে যে একটি মেয়ের পিছে কিভাবে একটি ছেলে ক্ষমা প্রার্থনা করতে করতে এগিয়ে যাচ্ছে। একসময় পথ চলতে চলতে ক্লান্ত হয়ে গিয়ে সুপ্তি এক জায়গায় দাঁড়িয়ে তার নিজের ওড়নায় কপালের ঘাম মুছে নিয়ে এদিক সেদিক তাকিয়ে দেখল যে মিহির কোথাও নেই। ওর অস্থির হয়ে এভাবে চারপাশে দৃষ্টি ঘোরানো দেখে পাশে আচমকা তার কানের কাছে মুখ এনে বলল, কিছু ফেলে গেছেন বোধহয়, তাই টেনশনে ভুগছিলেন। আমাকে খুঁজে ফিরছেন না তো মিস? হারিয়ে যাইনি আমি, পাশেই আছি বলে মুস্কি হাসি হাসল মিহির। এবার সুপ্তি বেশ ঠান্ডা স্বরে বলল, কি চাই আপনার বলুন তো? তোমায় আমি বিয়ে করতে চাই সুপ্তি। এখন অনেক দেরি হয়ে গেছে। কোনো দেরি হয়নি, আর তুমি কোনো ঝামেলা পাকানোর চেষ্টা না করলে দেরি হবেও না। আমি ঝামেলা পাকাই বলে ক্রোধে ফেটে পড়ে ফের পথ চলতে শুরু করলো সুপ্তি। মিহির তার হাত টেনে নিয়ে তাকে রাস্তার এক পাশে একটা পার্কে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে বলল, দেখো, আমি হয়তো মানুষটা একটু বেশি ফান করতে ভালোবাসি, কিন্তু তার মানে কি এই যে আমার মন বলতে কিছু নেই? ফের একটানা বলে যেতে থাকে, আমিও তো কখনো কারো প্রেমে পড়তে পারি, তাই না? আমার কি কারো ভালোবাসা পাবার কোনো অধিকার নেই? পাবেন না কেন? আপনি কত বড় ডক্টর, আপনার জন্য আমার চেয়ে অনেক ভালো ঘরের
মেয়ে পাবেন, ভালো কিংবা মন্দ আর কোনো রকমই দরকার নেই আমার। তুমি যেমনই হও তেমনটাই চলবে। আমি তো ভালো নই, শুধু শুধু রাগ দেখাই। আমার বান্ধবীদের বলছিলেন না আপনি? বলছিলাম। রাগ দেখাও, ঝামেলা পাকো, বোঝাও না বোঝার ভান ধরো, আরো কত কি। তাহলে এত সমস্যাপূর্ণ কারকে নিজের জীবনে চাইছেন কেন? নইলে যে জীবনটা বড় বেশি আলোনি ঠেকছে আমার। এবার সুপ্তি আর না হেসে পারল না। মিহির সাহস করে ওর হাতটা ধরে নিয়ে ভিড় রাস্তার একপাশে পার্কে ডাউন হয়ে গিয়ে গাড়ির হর্ন আর লোকের কোলাহলের মাঝে তার চোখে চেয়ে থেকে বলল, আমি সব ঠিক করে দেব সুপ্তি, তুমি দেখে নিও। আজ সন্ধ্যার দিকে দাদা বৌদিকে নিয়ে তোমাদের বাড়িতে যাব। তুমি তখন আবার বেঁকে যেও না যেন। তোমার মত না থাকলে যে সব ভেস্তে যাবে। আই লাভ ইউ সুপ্তি, উইল ইউ ম্যারি মি? সুপ্তি এবার লজ্জারুণ হয়ে গিয়ে বলল, এতদিন নিবৃতে বলতে পারেননি, আর আজ এখানে সবাই দেখছে, প্লিজ উঠুন। তুমি ইয়েস না বললে আমি উঠব না, কাতর কণ্ঠে যেন বলল মিহির। এবার আশপাশে থাকা উঠতি বয়সী ছেলেমেয়েরা বলে উঠল, হ্যাঁ বলে দিন দিদি। আরে দাদা আপনাকে কত ভালোবাসে, আর ভাবতে হবে না, ইয়েস বলুন। শুনে মৃদু হেসে সুপ্তি হ্যাঁ সূচক মাথা নেড়ে ইশারায় জবাব দিল। আর অমনি তাদের ঘিরে থাকা লোকের ভিড় জমে গিয়ে হাততালি পড়তে লাগলো। ওদিকে মিহিরের থেকে পজিটিভ রেসপন্স পেয়ে গেছে পারমিতা। বিকেল নাগাদ আর তাই সে সাজগোজ করে তৈরি হয়ে নিচ্ছিল দেবরের হবু শ্বশুরবাড়ি যাবার লক্ষ্যে। অতনু অফিস থেকে ফিরে এলো আর জলদি জলদি। পারমিতা তাকে আগেই কল করে সব জানিয়ে দিয়েছিল। সে ফ্রেশ হয়ে নিয়ে পোশাক পাল্টে তৈরি হতে না হতে মিহির এসে হাজির হলো। ওদের তাগাদা দিয়ে বলল, তোমাদের হলো? আরে বিয়ে আমার, আর বরকনে সাজায় ব্যস্ত তোমরা। পারমিতা মিহিরের কান ধরে বলল, দাদা বৌদিকে এভাবে পচালে কিন্তু বিয়ের প্রস্তাব নিয়ে যাব না আমরা। মিহির দুহাতে মাফ চাওয়ার ভঙ্গি করে বলল, ঘাট হয়েছে আমার, অপরাধ ক্ষমা করো বৌদি। অতনু হাসতে হাসতে বলল, আমরাও তো নববিবাহিত জুটি, তাই এই যুগলে তৈরি হতে একটু বেশি সময় লাগাটাই কি স্বাভাবিক নয়? তোদের খাতিরে না হয় আমরাও একে অপরকে আর একটু ইমপ্রেস করলাম। কি বলো পারমিতা? পারমিতা হেসে বলে, মিহিরের আর তর সইছে না বুঝলে। দেরি হলে আবার না সুপ্তি অন্য কারো বউ হয়ে যায়, বলে যেন ভয় দেখাতে চাইল তাকে। অতনু ইশারাটা বুঝে নিয়ে বলল, কি রে মিহির, তোর বুঝি নিজের ভালোবাসার প্রতি বিশ্বাস নেই? আহা দাদা, কি শুরু করলে তোমরা? যত তাড়াতাড়ি ওর বিয়েটা ভেঙে দেয়া যায় ততই যে আমার পক্ষে মঙ্গল, সেটা কি বুঝতে পারছো না? মিহিরের বৌদি বলে ওঠে, তোমার গলার কাটা নামানোর ব্যবস্থা করতেই তো যাচ্ছি, একটু তো সবুর করো, সবুরের ফল মিষ্টি হয়। হাসলো পারমিতা। ভাইয়ের অধৈর্য চেহারার হাবভাব দেখে এবার যেন অতনুরও খুব হাসি পাচ্ছিল। শিশির জানে সব। জানতে চাইল মিহিরের দাদা, ওকে বলে কি ফ্ল্যাট করতে নিয়ে যাব সুপ্তিদের বাড়িতে? ওর ক্যাসিনোভা টাইপ ইমেজ দেখলে ওরা আর আমায় মেয়ে দেবে না বলে মুখ বাঁকালো মিহির। তা শুনে পারমিতা বলল, আর তোমার দাদাকে কি কম মনে করো? তাকে দেখেও যে খুব ভালো ধারণা হবে তা কিন্তু নয়। তুমি ভেবে দেখো আমার কথাটা। দাদাকে সামলানোর জন্য তুমি তো রয়েছই বৌদি। কি আমি আবার কি করলাম? দেবরের সাথে মিলে এখন আমার বিরুদ্ধে দল গঠন করা হচ্ছে বুঝি? তুমি যাতে বেফাস কথা না বলে ফেলো আবার, সেজন্য সতর্কতা জারি করছি, বলল পারমিতা। অতনু এবার কপট অভিমান দেখিয়ে বলল, বৌদি এসে যাওয়ায় আমি আর শিশির পর হয়ে গেলাম তোর কাছে মিহির। শয়তান কা নাম লিয়া और শয়তান হাজির বলে খিক করে হাসতে হাসতে মেইন ডোর দিয়ে শিশির প্রবেশ করলো ঘরে। ওকে দেখে মিহির এবার ভূত দেখার মতো চমকে গিয়ে একবার অতনুর দিকে আরেকবার পারমিতার দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতে লাগলো। দাদা বৌদি, তোমরা ওকে ডেকেছ? জানতে চাইল মিহির। ওরা কেউ আমায় ডাকেনি রে। কেন, দাদার বাড়িটা কি তোর একার? আমি সেখানে আসতে পারি না? চোখ কপালে তুলে বলল শিশির। তুই হঠাৎ কি মনে করে এখানে এলি তবে? বলল মিহির। আমার কি এখানে আসতে মানা? যে কোনো কারণ দর্শানো লাগবে?
অতনু এবার ওদের থামাতে বলল, চুপ করবি তোরা। শিশির নাকি কান্নার ঢঙে বলে উঠল, দাদা দেখো না, আমি এসেছি বলে কেমন করছে, ভাই ভাই না রাহা। অতনু হাসতে হাসতে বলল, সত্যি করে বলতো তুই কেন এসেছিস? শিশির ধীর কণ্ঠে প্রায় ফিসফিস করে বলল, মিহিরের ক্লিনিকে দারোয়ান থেকে জানতে পারলাম যে ওর কেস ফিট খেয়েছে। বলে যেন ফিচেল হাসি হাসলো শিশির। এবার পারমিতা বলে উঠল, এসেই যখন পড়েছ তখন আমাদের সাথে চলো, একজনের বাড়িতে যে ঘুরে আসবে। মিহির অসহায় দৃষ্টিতে পারমিতার দিকে তাকাতে শিশির বলল, আর রাগ ডাক করে কাজ নেই, এবার তবে সত্যিটা বলেই ফেলি যে আমি ভেবেছিলাম তোমরা কিছুই জানো না ওর ব্যাপারে, আর তাই হাটে হাড়ি ভেঙে দেবার জন্যই সন্ধ্যাবেলা দাদা বৌদির কাছে এসেছিলাম। তুই সব জানিস? বলে যেন আতকে উঠল মিহির। ওকে তোতলাতে দেখে এবার শিশির অট্ট হাসি দিয়ে বলল, আরো কর, ক্লিনিকের গেটের সামনে রোমান্স। বাজে কথা বলবি না একদম, আমি তোর মতো না। ওরে সাধু, ডাক্তার হয়ে রোগীর সাথে পীড়িত করিস, আবার ভালো মানুষ সাজার চেষ্টা। দেখ, যা মন চায় তাই বলে তুই আমার মুখ খারাপ করিস না, বলল মিহির। তুই কি আর নতুন করে মুখ খারাপ করবি যখন তোর নিজেরই উদ্দেশ্য খারাপ? শিশির বলল। অতনু এবার ওদের থামাতে পারমিতাকে ইশারা করলো, ফের নিজে থেকে বলল, আমাদের কিন্তু লেট হয়ে যাচ্ছে, ডিনার টাইম হয়ে গেলে যে ভালো দেখাবে না, সেটা বুঝো অন্তত, চুপচাপ চল তোরা। এবার গাড়িতে উঠে রওনা দিল সবাই। ড্রাইভারের পাশের সিটে মিহির আর ব্যাক সিটে অতনু, পারমিতা, শিশির। মিহির ছাড়া যেহেতু আর কেউ সুপ্তিদের বাড়ি চেনে না, কাজে সে নিজে থেকে সামনে বসতে চাইল। ওদিকে সন্ধেবেলায় পড়ার টেবিলে বসে রিনি ভাবছিল আজ সকালের কথা। স্যারের বাড়িতে একা ঘরে সেই স্টাডি রুমে আজ যেন এক অন্যরকম অনুভূতি হলো তার। বই নিয়ে বসে থাকলো, তাই মন নেই যেন পড়ালেখায়। স্যারের বলা কথাগুলো মনে হলো যেন এখনো তার কানে বাজছে। ত্রিপাঠীজি বুঝে গেছেন যে সে অন্যটা নেই সেখানে যেত। কারণ তো আছে, যে কারণে একজন নারী একজন পুরুষকে চায় তার জীবনে। কাল থেকে আবার কলেজ শুরু, সে কি পারবে আগের মতো সহজভাবে লাইব্রেরিতে গিয়ে স্যারের মুখোমুখি বসে পড়া বুঝতে? আজ যা ঘটে গেছে তা মনে পড়ছিল রিনির। স্যার তাকে এত শক্তভাবে ঝাপটে ধরেছিলেন যে রীতিমতো তার দম বন্ধ হয়ে আসছিল। ফের কতটা সময় পর তাকে বাঁধন আলগা করে মুক্ত করতে সে অপ্রস্তুত হয়ে গিয়ে মাথা নিচু করেছিল। তারপর মহেশ তার চিবুকে হাত রেখে আলতো করে মুখটা তুলে ধরে বলেছিল, এত সংকোচ কিসের রিনি? ভালোবাসার মধ্যে তো লজ্জার কিছু নেই। সে এদিক সেদিক তাকে অস্বস্তি কাটানোর চেষ্টা করতে মহেশ তার ফ্যানের বাতাসে ওরা চুলগুলো কানের পেছনে সরিয়ে দিতে দিতে বলল, তুমি চুপ করে থাকলে যে আমার একটুও ভালো লাগে না। কিছু তো বলো রিনি। সে ভয় পাওয়া গলায় বলল, আমার খুব তেষ্টা পেয়েছে, এক গ্লাস জল এনে দেবেন আমায়? ফের স্যার মৃদু হেসে বলল, ব্যাস এটুকুই? আচ্ছা আনছি, কিন্তু তোমাকে আরো কিছু বলতে হবে, নইলে বাড়ি ফিরে যেতে পারবে না আজ। বলে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন যেন। স্যার এরপর রিনির মুখোমুখি চেয়ারটা টেনে বসে তার ঢকঢক করে জল খাবার দৃশ্যটুকুন যেন উপভোগ করল। সে গ্লাস নামিয়ে রাখতে হাত বাড়িয়ে তার দুহাত নিজের হাতে নিয়ে বললেন, তোমার কি হয়েছে রিনি? আমাকে হঠাৎ এত ভয় পাচ্ছ কেন বলো তো? কই না তো, আমি ঠিক আছি, ইতস্তত করতে করতে বলল রিনি। তাহলে আগের মতো চঞ্চলতা দেখি না কেন তোমার মাঝে? আপনি কি একা থাকেন স্যার? আপনার বাবা মা ভাই বোন তারা কোথায়? জানতে চাইল রিনি। একা কোথায় রিনি, তুমি তো আছো। বাবা মা কেউ বেঁচে নেই, আর ভাই বোনেরা অন্য শহরে থাকে। শুনে রিনি বলল, সরি স্যার, ওনাদের কথা মনে করিয়ে আপনাকে দুঃখ দেবার জন্যে। ইটস ওকে, তুমি যে আমার সাথে সহজভাবে কথা বলছো সেটাই অনেক। ফের রিনি তার দিকে চাইতেই মহেশ বলল, রিনি জানো, তোমার মতো করে কারোর সাথে আমি নিজেকে এতটা একাত্ম হয়ে মিশে নতুন করে তারুণ্য অনুভব করতে দেখিনি কখনো। আমার ব্যাপারে আপনার কি এত ভালো লেগেছে? তোমার সারল্য। তুমি যে কত সরল বিশ্বাসে আমার বাড়িতে চলে এলে পড়া বুঝতে, একবারও জানতে চাওনি যে আমি? বলে কথাটা শেষ না করে একটু হাসলো।
আপনাকে দেখে তো ভালো মানুষই মনে হয়েছে স্যার, পড়ার বাইরে যার আর কোনো দিকেই খেয়াল নেই। কিন্তু এখন তো বেখালি হয়ে গেলাম রিনি। ফোনের রিংটোন বেজে উঠলে পরে স্ক্রিনে ভেসে ওঠা নাম দেখে সে বলল, আজ তাহলে আসি স্যার। আচ্ছা যাও, কিন্তু কথা দাও যে তুমি কলেজের বাইরেও আমার সাথে দেখা করবে, কথা বলবে। রিনি লাজুক হাসি দিয়ে ব্যাগটা কাঁধে নিয়ে এক ছুটে বেরিয়ে গেল সেখান থেকে। ওদিকে সুপ্তিদের বাড়ি আসা অবধি গোটা রাস্তায় বার চারে কল এসে গেছে তার মিহিরের সেলফোনে। সেটা দেখে গাড়ির ব্যাক সিটে বসে থাকা শিশির বলল, দেখেছো বৌদি, আগে থেকে সব সেট করা আছে, শুধু শুধু আমাদের টেনশনে রেখেছে। শিশিরের পাশে বসা পারমিতা এবার মিহিরকে বলল, কি ব্যাপার বলো তো? সুপ্তিকে অলরেডি তার বাবা মাকে জানিয়ে দিয়েছে আমাদের সেখানে যাবার কথা। মিহির মুচকি হেসে বলল, ওর বাবাকে শুধু কিছু হিন্টস দিয়েছে, বাবাও জানে, তাইলে আর বাকি রইল কে? শুধু মা। বাড়িতে লোক মোটে 3 জন, আবার দুজনেই জানে। তারপরও ঢং করে অস্থিরতায় ভোগা বলে যেন মিহিরকে খেপাতে চাইছিল শিশির। মিহির সেটাকে পাত্তা না দিয়ে ড্রাইভারকে লোকেশন বোঝাতে ব্যস্ত। অতনু হঠাৎ বলল, সামনে মিষ্টির দোকান আছে, সেখানে রাখতে। শুভ কাজে যাচ্ছি, মিষ্টি তো নিতেই হবে বলে মিহিরকে নামতে ইশারা করলো। ফের তারা কয়েক প্রকার মিষ্টি নিয়ে একসময় সুপ্তিদের বাড়ি পৌঁছে গেল। ডোরবেল বাজাতে মেরুন রঙের চুড়িদার পরা, হাত ভর্তি চুড়ি আর কানে বড় ঝুমকায় সাজুগুজু করা মেয়েটি দরজা খুলে দিয়ে হাসি মুখে সবাইকে নমস্কার জানিয়ে ভেতরে আসতে বলল। তাদের বসার ঘরে বসতে বলে ওদের সাথে আনা মিষ্টির প্যাকেট মিহির তার হাতে দিতে সে নিতে গেলে পরে ইচ্ছে করে হাতের আঙুল ধরে রাখার চেষ্টা করলে সে ইশারায় বোঝায় যে সবাই দেখছে। শিশির ইচ্ছে করে গলা খাকারি দিয়ে বলে, এহেম এহেম এহেম, লাইভ মুভি চলছে বৌদি, আমি যা দেখছি তুমি কি তা দেখো? অতনু এবার আর না হেসে পারে না। তার হাসির শব্দ শুনে সুপ্তি লজ্জায় মিহিরের হাতে একটা চিমটি কেটে দিয়ে হাত ছাড়িয়ে ভেতর ঘরে পালিয়ে গেল। এবার পারমিতা বলল, ভীষণ মিষ্টি মেয়ে, মিহিরের চয়েস আছে বলতে হবে। কি বলো অতনু? চয়েস তো আমাদের 2 ভাইয়েরই ভালো বলে এবার অতনু হাত বাড়িয়ে সোফার পেছনে থেকে পারমিতার কাঁধে হাত রেখে তাকে এক ঝটকায় কাছে টেনে বলে। শিশির এবার বলে, কেন যে তোমরা যেখানে সেখানে রোমাঞ্চ শুরু করে দাও আমি বুঝি না, শুধু বাহানা চাই তাই না দাদা? বলে পচাতে চাইলো যেন। এবার পারমিতা কটমট করে তাকিয়ে বলে, ছোট ভাইদের সামনে তো ঠিক থাকো। শুনে অতনু মুচকি এসে বলল, আরে ওরা কিছু মনে করছে না, যা বলেছে তা মজা করে বলেছে। ছোট ভাইদের ইন্সপিরেশন তো আমরাই, নইলে কি মিহির হুটহাট প্রেমে পড়ার ছেলে তুমি ভেবেছ? বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন, এবং গল্পের বাকি অংশ শোনার জন্য, নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।